আজ আমরা এখানে ফিউজ নিয়ে ডিসকাশন করব। ফিউজ নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে ফিউজ, মানে ফিউজ কী হয়, তার ফাংশন কী, ফিউজিং ফ্যাক্টর কী, ফিউজ তৈরি করতে কী টাইপের মেটেরিয়াল ইউজ করা হয়, কত টাইপের ফিউজ হয়, আর ফিউজ চার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা কিনা আমাদের ঘরে আমরা যখন কোনো ফিউজ লাগাই, ঘরে আমাদের যখন ইলেকট্রিক বোর্ডে যে ফিউজ ইউজ হয়, তাতে আমরা ফিউজ অনেক সময় ফিউজিং হয়ে গেলে, ফিউজ কেটে গেলে আমরা যে তার রিপ্লেস করি, সেই তার রিপ্লেস করে মানে কত কী গেজের তার ইউজ করতে হবে, কতটা তারের ডায়ামিটার হবে, কতটা পুরু হবে সেই তারটা, সেটা আমরা কিভাবে সিলেকশান করব, সেই নিয়ে ফিউজ চার্ট। তো এই সব ডিসকাশনগুলো আজ আমরা এই টপিকে করব। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমরা কি করব না, ফাংশন অফ ফিউজ, ফিউজের ফাংশনটা কী সেটা জানবো। যে ফিউজ কী হয়, বেসিক্যালি ফিউজ হচ্ছে আমাদের প্রোটেকশানের জন্য ইউজ হয়, আমাদের সার্কিট প্রোটেকশানের জন্য আমরা ফিউজকে ইউজ করে থাকি। এটা একটা খুব পাতলা ওয়্যার দিয়ে তৈরি হয়। যদি তো এইভাবে বলা হয় যে একটা সার্কিটের সবচেয়ে কমজোরি পার্ট হচ্ছে ফিউজ, সবচেয়ে দুর্বল অংশ সেটা হলো ফিউজ। কারণ আমাদের সার্কিটটাকে সেভ করার জন্য, সার্কিটটাকে বাঁচানোর জন্য আগে আমাদের ফিউজটাকে গ্লো আউট হয়ে যেতে হবে, ফিউজটাকে বার্ন আউট হয়ে যেতে হবে। তাহলে আমাদের সার্কিটটা বেঁচে যাবে, তার সঙ্গে তার হিটিং থেকে বেঁচে যাবে, তারের ইনসুলেশন সেভ হয়ে যাবে। এই সব কারণগুলোর জন্য আমরা ফিউজ ইউজ করে থাকি, মেনলি সার্কিট প্রোটেকশানের জন্য। তো সেটাই এখানে ফাংশন অফ ফিউজ হচ্ছে, তাই যে এটা একটা থিন ওয়্যার, যেটা কিনা লো মেল্টিং পয়েন্ট, আমাদের খুব কম তার মানে গলনাঙ্ক, খুব কম গলনাঙ্ক বিশিষ্ট একটা মেটেরিয়াল দিয়ে এটা তৈরি হয়। যখন কোনো ফল্ট আসে তখন সার্কিটটাকে প্রোটেকশান প্রোভাইড করার জন্য এটা ব্লোজ আউট হয়ে যায়, এটা পুড়ে যায়, তার জন্য সার্কিটটা বেঁচে যায়। যখন এক্সেসিভ কারেন্ট ফ্লো করে, আমাদের তো ফল্ট হলে আমাদের সার্কিট দিয়ে এক্সেসিভ কারেন্ট ফ্লো করে, তো সেই সময় সেই কারেন্টটাকে সেন্স করে, এটা লো রেজিস্ট্যান্সের হয়, তো সেই লো রেজিস্ট্যান্স হওয়ার জন্য এটা বার্ন আউট হয়ে যায়। তো এটাই এখানে ফাংশন অফ ফিউজ হিসেবে এটাই লেখা আছে এখানে। ইট ইজ এ থিন ওয়্যার অফ লো মেল্টিং পয়েন্ট, হোয়েন এনি ফল্ট অকার্স ইট ব্লোজ আউট অ্যান্ড প্রোটেক্টস দ্য ইলেকট্রিক সার্কিট ফ্রম এক্সেসিভ কারেন্ট। বাট আন্ডার নর্মাল কন্ডিশানে এটা কারেন্ট ক্যারি করে। যখন নর্মাল কন্ডিশান থাকবে, যখন কোনো ফল্ট আসবে না, তখন তো হাই কারেন্ট ফ্লো করবে, বাট নর্মাল কন্ডিশানের সময় এটা আমাদের যতটা কারেন্ট দরকার ততটা কারেন্টই ফ্লো করবে। সেই হিসেবে ফিউজ সিলেকশান করা হয়, সেটা গিয়ে আমরা ফিউজ চার্টে গিয়ে ডিসকাশন করব যে কত গেজের তার ইউজ করাটা উচিত ফিউজ লাগানোর সময়। তো এটাই হচ্ছে ফিউজের ফাংশন। যদি তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলি, সেটা হলো, ধরো একটা সার্কিট আমরা যখন করছি, এখানে ধরো একটা বাল্ব আছে, বাল্বটাকে আমরা একটা সুইচ থ্রু অপারেট করব, এইখানে আমরা একটা ফিউজ রেখে দেব। আর এইটা হলো তার একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। একটা বাল্ব যখন আমরা সুইচ অন করলাম তখন বাল্বটা জ্বললো, কোনো কারণে এই বাল্বে একটা ডিসমেন্টাল কন্ডিশান এলো, তখন হাই কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো করবে। এই ফিউজ হচ্ছে লো রেজিস্ট্যান্স দিয়ে তৈরি হয়, লো মেল্টিং পয়েন্ট, লো রেজিস্ট্যান্সের ফিউজ দিয়ে মেটেরিয়াল দিয়ে তৈরি, লো মেল্টিং পয়েন্টের মেটেরিয়াল দিয়ে তৈরি, তাই ফিউজটা গ্লো আউট হয়ে যাবে। ফিউজটা গ্লো আউট হয়ে গিয়ে আমাদের সুইচটাকে বাঁচিয়ে দেবে, বাল্বটাকে বাঁচিয়ে দেবে, আর আমাদের তারের ওভারহিটিংয়ের পারপাস থেকে বাঁচিয়ে দেবে। তারটা ওভারহিটিং হলে তারের যে ইনসুলেশান দিয়ে থাকে, সেই ইনসুলেশান ফল হয়ে যাবে, তো সেই জন্য তারটাকে বাঁচিয়ে দেবে। তো এই কারণে আমরা এখানে ফিউজ ইউজ করি। তো এটাই হচ্ছে ফাংশন অফ ফিউজ। এবার ফিউজিং ফ্যাক্টর কী? ফিউজিং ফ্যাক্টর হলো, এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম যে কারেন্ট, সেই কারেন্ট যে ফিউজের মধ্যে দিয়ে ফ্লো করে, সবচেয়ে মিনিমাম ফিউজিং কারেন্ট অফ ফিউজিং এলিমেন্ট, মানে কারেন্টের রেটিং, সবচেয়ে মিনিমাম যে কারেন্টের রেটিংটা থাকে সেটাই হচ্ছে ফিউজিং ফ্যাক্টর। সবচেয়ে মিনিমাম যে ফিউজিং কারেন্ট ফিউজিং এলিমেন্টের মধ্য দিয়ে ফ্লো করে, সেটাকেই আমরা ফিউজিং ফ্যাক্টর বলি। তো একটা ফিউজ যখন আমরা সিলেক্ট করি, যখন আমরা কোনো ফিউজ সিলেক্ট করি, তখন আমাদের কি হিসেবে ফিউজ সিলেক্ট করা উচিত? আমরা একটা কারেন্টের রেটিং জানি, ধরুন একটা অ্যাপ্লায়েন্সেস, আমরা একটা লাইট জ্বালাচ্ছি, একটা টিভি চালাচ্ছি, একটা ঘরের মধ্যে একটা ফ্যান চালাচ্ছি, তার একটা তো সুইচ বোর্ড থাকে। সেই সুইচ বোর্ড কতটা লোড সেই সুইচ বোর্ড ক্যারি করছে, সেই লোড, সেটা হচ্ছে আমরা কত অ্যাম্পিয়ারের লোড দিচ্ছি সেটা জানতে হবে। এবার সাপোজ আমরা 7.5 অ্যাম্পিয়ারের একটা সার্কিটকে আমরা রান করাচ্ছি, ঠিক আছে, 7.5 অ্যাম্পিয়ারের একটা সার্কিটকে রান করাচ্ছি। এর
কত অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করা উচিত সেটা ক্যালকুলেশন তোমাদেরকে আমি বলছি। যে একটা 7.5 অ্যাম্পিয়ার আমি একটা লোড দিয়েছি, সেই 7.5 অ্যাম্পিয়ার লোডের জন্য ফিউজ রেটিং কত সিলেক্ট করা উচিত সেটার একটা ফর্মুলা হচ্ছে 7.5 অ্যাম্পিয়ার ইন্টু 125% ইন্টু 125%। এইটাই যা ভ্যালু আসবে সেই হিসাবে আমরা ফিউজের রেটিংটাকে সিলেক্ট করি। 125% মানে কি, 125 ডিভাইডেড বাই 100%, মানে 100, দেন কত হলো 1.25, তাই তো 1.25। তাহলে 7.5 ইন্টু 1.25, এইটা করলে কত আসবে, এইটা করে দেখবে 10 অ্যাম্পিয়ার আসবে। তো 10 অ্যাম্পিয়ারের ফিউজ আমাদের ইউজ করা উচিত, সেটাই এখানে আমরা লিখেছি কি এ ফিউজ শুড বি ডিরেটেড বাই 25% অফ রুম টেম্পারেচার, মিনিং ইফ দেয়ার ইজ 7.5 অ্যাম্পিয়ার সার্কিট, এ 10 অ্যাম্পিয়ার ফিউজ শুড বি ইউজড অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। যে ওই একই টেম্পারেচারে 10 অ্যাম্পিয়ারের ফিউজ আমাদের ইউজ করা উচিত। ঠিক আছে, তো এটা হলো আমরা কিভাবে ফিউজের রেটিং সিলেক্ট করব, ফিউজিং ফ্যাক্টর কি সেটা আমরা জানলাম। এবার ফিউজে কী টাইপের মেটেরিয়াল ইউজ করা উচিত, আমি বলেছি লো মেল্টিং পয়েন্ট টাইপের মেটেরিয়াল ফিউজে ইউজ করা উচিত। এবার ফিউজ তো ডিফারেন্ট টাইপের হয়, তো ডিফারেন্ট টাইপের ফিউজের জন্য ডিফারেন্ট মেটেরিয়াল ইউজ করতে হয়। কারণ এখানে দেখে ফিউজ মেটেরিয়াল কমনলি ইউজড কপার, টিন অ্যালয়, সাম ফিউজ এলিমেন্ট আর অলসো জিঙ্ক, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম। এগুলো ডিফারেন্ট টাইপের অ্যাপ্লায়েন্সেসের জন্য, ডিফারেন্ট টাইপের কাজের জন্য আমরা ডিফারেন্ট টাইপের এলিমেন্ট হিসেবে আমাদের ফিউজটাকে আমরা ফিউজ তৈরি করা হয়ে থাকে বেসিক্যালি। তো এবার হচ্ছে টাইপের ফিউজ, কী টাইপের ফিউজ হয়, কতগুলো টাইপের ফিউজ হয়। তো একটা হচ্ছে রাউন্ড টাইপ ফিউজ ইউনিট। রাউন্ড টাইপ ফিউজ ইউনিট, তোমরা এই টাইপের ফিউজ, এইটা হচ্ছে রাউন্ড টাইপ ফিউজ ইউনিটের পিকচার, এগুলো হচ্ছে রাউন্ড টাইপ ফিউজ। তোমরা রাউন্ড টাইপ ফিউজ দেখেছো, এটা বেসিক্যালি খুব বেশি জায়গাতে ইউজ হয় না, কারণ এগুলো খুব ইলেকট্রনিক্স ছোটো আমাদের কখনো আগে যে স্টেবিলাইজার ছিল সেই স্টেবিলাইজারে এইসব ফিউজ থাকতো। এখন আর সেসব তো এখন আর খুব বেশি ইউজ হয় না, তো নট মাস্ট ইউজড। রাউন্ড টাইপ ফিউজ বেশি ইউজ হয় না। কিটক্যাট ফিউজটাই সবচেয়ে বেশি প্রচলিত আছে আমাদের, হচ্ছে কিটক্যাট ফিউজ বেসিক্যালি এরকম দেখতে। আমাদের ঘরের যে সুইচ বোর্ড থাকে, সেই সুইচ বোর্ডে যে টাইপের ফিউজ ইউজ হতে তোমরা সবাই দেখেছো, সেই সেই ফিউজটাকে আমরা কিটক্যাট ফিউজ বলি। তো এটাই হচ্ছে মোস্ট কমনলি টাইপ ইউজড ইন ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস। আমাদের ঘর বাড়িতে যে সব ফিউজ ইউজ হয় সেটাই হলো আমাদের সবচেয়ে বেশি এই টাইপের ফিউজ ইউজ হয়। কারণ এই টাইপের ফিউজে কী হয়, এই টাইপের ফিউজ হচ্ছে সবচেয়ে ইজি। যদি কোনো ফিউজিং হয়, যদি ফিউজ কেটে যায় তাহলে তার রিপ্লেসমেন্ট করা খুব ইজি। আবার একটা যে ফিউজ হয় যে এইচআরসি ফিউজ, আমরা তো মিনস রাউন্ড টাইপ ফিউজ ইউজ করতে পারি না, কারণ হোম অ্যাপ্লায়েন্সেসে এইসব ফিউজ ইউজ হয় না বেসিক্যালি, কারণ এর বেস এতটা মজবুত নয়, এর বেস ততটা এর থেকে বেশি মজবুত। তো এই সব কথা মাথায় রেখে আমাদের কিটক্যাট ফিউজে যেতে হয়। কিটক্যাট ফিউজের পর আরেকটা আছে এইচআরসি ফিউজ। সেই এইচআরসি ফিউজের কস্ট বেশি হওয়ার কারণে কিটক্যাট ফিউজ সেই তুলনায় কস্ট কম হয়। তো কিটক্যাট ফিউজে আমরা মোস্ট প্রেফারেবল ফিউজ অফ এনি ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস। আর ফিউজের ওয়্যার খুব ইজিলি রিপ্লেস করা যায়, তো এই কারণের জন্য আমরা কিটক্যাট ফিউজকে ইউজ করে থাকি আমাদের হোম অ্যাপ্লায়েন্সেসের জন্য। এবার আরেকটা হচ্ছে যেটা কিনা এইচআরসি ফিউজ। এইচআরসির ফুল ফর্ম হচ্ছে হাই রুপটুরিং ক্যাপাসিটি ফিউজ। এইচআরসি ফিউজের প্রথমত এটা একটু কস্টলি হয়, তারপর এইচআরসি ফিউজ বেসিক্যালি একটু হাই রেটিংয়ের পাওয়া যায়, এগুলো হাই প্রোটেকশানের জন্য ইউজ করা হয়। এগুলো আমাদের কোনো মিনস কমার্শিয়াল পারপাস ইউজের জন্য এইচআরসি ফিউজ ইউজ হয়। তার কারণ হলো এইচআরসি ফিউজের একটা ডেফিনেশান আছে। একটা ফিক্সড টাইমের জন্য এইচআরসি ফিউজ যে কারেন্ট ক্যারি করে তার একটা ফিক্সড টাইমের জন্য প্রথমে কারেন্ট ক্যারি করলো, ধরো হাই কারেন্ট ফ্লো হলো, সার্কিটের মধ্য দিয়ে হাই কারেন্ট ফ্লো হলো। এইচআরসি ফিউজ একটা টাইম নেবে সেটা সেন্স করার জন্য। যদি কারেন্টটা আবার লো হয়ে যায় তাহলে এইচআরসি ফিউজ সেটাকে কাট আউট হতে দেবে না। এবার ধরো সেই কারেন্টটা যে ফ্লো হলো সেটা একটা
লিমিটেড টাইমের থেকে বেশি হয়ে গেল, তখন এইচআরসি ফিউজ টোটালি ব্লো হয়ে যাবে। তখন এইচআরসি ফিউজ যদি একবার ব্লো হয় সেটাকে টোটালি রিপ্লেস করতে লাগবে। সেটা আর আমাদের যে তার জুড়ে আমরা যেমন কিটক্যাট ফিউজে সলভ করে দিতে পেরেছিলাম, বাট এইচআরসি ফিউজ টোটালি রিপ্লেস করে নতুন ফিউজ লাগাতে হবে, আদারওয়াইজ ইট কান্ট বি পসিবল। If the fault is not cleared within this time, the fuse wire blows out, causing opening the circuit. মানে একটা ফিক্সড টাইমের জন্য সে হাই কারেন্টকে ফ্লো হতে দেবে, তো সেই ফিক্সড টাইমটা যদি পেরিয়ে যায় তখনও যদি সে সেন্স করতে থাকে যে হাই কারেন্ট ফ্লো করছে, তখনই সে বার্ন আউট হবে, আদারওয়াইজ হবে না। এটাই এইচআরসি ফিউজের একটা অ্যাডভান্টেজ। সেই কারণে আমরা কমার্শিয়াল পারপাস, যেখানে খুব ইন্ডাস্ট্রিতে মোটর চলে, তো সেই মোটরের মোটর চলে, তো সেখানে প্রোটেকশানের জন্য আমরা এইসব ফিউজ ইউজ করে থাকি। আর একটা হচ্ছে কার্টিয়েজ ফিউজ। কার্টিয়েজ ফিউজ আমাদের এটাকে একবার যদি ব্লোজ অফ হয়ে যায় এটা আর রিইউজ করা যায় না, কিটক্যাট ফিউজের মতো এটা আর রিইউজ করা যায় না, এটাকে আবার নতুনভাবে চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে কার্টিয়েজ ফিউজ, তোমরা দেখতে পাচ্ছ ফটোতে কি এটা হচ্ছে একটা কার্টিয়েজ ফিউজ, এটাই। আর এবার যেটা তোমাদের আমি বলেছিলাম যে ফিউজ চার্টটা বেসিক্যালি কি, ফিউজ চার্ট আমি তোমাদের এই কারণে দিয়েছি যে আমাদের ঘরে যখন কোনো ফিউজ সুইচ বোর্ডে হোক, যখন আমাদের মেন মিটারের কাছে হোক, সেখানে যে আমাদের ফিউজ ইউজ হয়, কিটক্যাট ফিউজ ইউজ হয়, সেই কিটক্যাট ফিউজের মধ্যে যে তার থাকে সেই তারটা ব্লোজ আউট হয়ে যায় যখন আমাদের কোনো ফল্ট অকার হয়, হাই কারেন্ট ফ্লো করে। সেই ব্লোজ আউট হয়ে যাওয়ার পর সেটা আমরা নিজেরাই রিপ্লেস করে নতুন তার লাগিয়ে দিই। সেটা আমরা তার লাগানোর সময় দেখি না যে কতটা কী গেজের তার লাগাচ্ছি বা কতটা মোটা সেই তারটা, আমরা যা তার পাই সেটা লাগিয়ে দিই। বাট এটা ভুল। যদি আমরা তারটা সিলেকশান ঠিক না করি তাহলে আমাদের এইচআরসি ফিউজ ফল্ট অকার্স হলে ব্লোজ আউট হবে না। যদি ফল্ট সেন্স করে ব্লোজ আউট না হয় তখন আমাদের বাড়ির সঙ্গে যুক্ত থাকা টিভি, ফ্যান, যাবতীয় যা অ্যাপ্লায়েন্সেস আমাদের ঘরে ইউজ করছি, সেই অ্যাপ্লায়েন্সেসের প্রবলেম হবে। তারের মধ্য দিয়ে হাই কারেন্ট ফ্লো হলে সেই তারের ইনসুলেশন ফল্ট হবে, তখন অনেক প্রবলেম ঘটতে পারে। তো সেই কারণে ফিউজ চার্ট ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস। ফর এনি ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সে ফিউজ চার্টটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের সবার জানা উচিত যে আমাদের কতটা ফিউজের মধ্যে আমরা কতটা কারেন্টের জন্য কত গেজের তার ইউজ করব, সেটা জানা খুব দরকার, সেটা ক্যালকুলেশন করতে পারাটা খুব দরকার। ধরো আমাদের আমি তোমাকে বোঝালাম যে কীভাবে ফিউজ ক্যালকুলেশন করতে হয়, ফিউজের কারেন্ট রেটিং কতটা রাখা উচিত, সেটা তো আমি তোমাদেরকে বোঝালাম যে লোড কারেন্ট যা, সেই লোড কারেন্টের সঙ্গে ইন্টু 125% করে, মিনস লোড কারেন্ট যদি 7.5 হবে ইন্টু 1.25 করে যা আসবে সেটাই হচ্ছে তোমাদের ফিউজ কারেন্ট। এবার সেই ফিউজ কারেন্টটা আমরা পেয়ে গেলাম। এবার সেই ফিউজ কারেন্টের হিসেবে কত গেজের তার আমরা ফিউজে ইউজ করব সেটাই হচ্ছে আমাদের এখানে ফিউজ চার্ট। এই ফিউজ চার্ট আমি তোমাদেরকে এখানে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে, সেখানে তোমরা দেখতে পারবে যে এখানে কত গেজের তার কত কারেন্টের জন্য ইউজ করা উচিত। এই দেখো এখানে যেটা করেছে যে ফিউজিং কারেন্ট তোমাদের ডবল করে ধরেছে। যদি 3 অ্যাম্পিয়ার লোড কারেন্ট হয় তাহলে ফিউজিং কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার। যদি 4.5 অ্যাম্পিয়ার লোড কারেন্ট হয় তাহলে ফিউজিং কারেন্ট বলেছে 8 অ্যাম্পিয়ার। তো এই হিসেবে চলেছে সেই ফিউজিং কারেন্টের হিসেবে কত গেজের তার ইউজ হয়েছে। যদি 3 থেকে 4 অ্যাম্পিয়ার ফিউজিং কারেন্ট হয় তাহলে 40 গেজের তার ইউজ করতে হবে। যদি 5 অ্যাম্পিয়ার ফিউজিং কারেন্ট হয় তাহলে 39 গেজের তার ইউজ করতে হবে। তোমরা সবাই জানো তারের গেজ যত বেশি হয়, এই যে তারের গেজ যত বেশি হবে তত তার যে পুরু, তার যে থিকনেস, তার যে সেটা যে কত ডায়ামিটার, সেই ডায়ামিটার, তারের যে ডায়ামিটার, সেই ডায়ামিটার ছোটো হতে থাকবে। তারের গেজ বেশি হওয়া মানে ডায়ামিটার ছোট হওয়া, তোমরা জানো। তাহলে 40 গেজের তার যতটা মোটা হবে তার থেকে 25 গেজের তার বেশি মোটা হবে। সেই হিসেবে দেখো কারেন্টের রেটিংগুলো বাড়ছে, তাই গেজ কমছে। এই হিসেবে তোমরা এটা দেখে নিতে পারবে। এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কত গেজের তার ইউজ হয় কত ফিউজিং কারেন্টের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ফিউজ চার্ট নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো যাতে করে তোমাদের সবার এটা বুঝতে খুব সুবিধে হয়, কত গেজের তার ইউজ করতে হবে কতটা ফিউজিং কারেন্টের জন্য, ফিউজ কিভাবে সিলেকশান করতে হয় সেটা নিয়ে তোমরা যদি বলো আমি তোমাদের একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো।
আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।